নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে অসমঞ্জ মুখোপাধ্যায়ের লেখা দ্বিতীয় সংস্করণ। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। শোভাবাজার বসাক স্ট্রিটের উপর যে ঘরখানার দেওয়ালের গায়ে কামরূপ জ্যোতিষালয় লেখা প্রকাণ্ড সাইনবোর্ডখানা ঝুলিতেছিল, সেই ঘরের ভিতর একদিন সকালে দুইটি ভদ্রলোকের মধ্যে বিষম বচসা চলিতেছিল। একজন স্বয়ং জ্যোতিষী, পণ্ডিত নবজলধর সাংখ্যতীর্থ বেদান্ত রত্ন। অপরজন শ্রীযুক্ত পশুপতি সরকার, পিতা রমাপতি সরকার। বয়স ৩৮, পেশা জমি জায়গার দালালি, নিবাস ৩৬ নম্বর হরমোহন লেন, বাগবাজার। নবজলধর কহিল, গণনায় উল্টো ফল হয়েছে, তার জন্য তো আমি দায়ী হতে পারি না। গণনা করেছিলেন আমার বাবা, তিনি এখন জীবিত নন, সুতরাং তার গণনা সম্বন্ধে কিছু বলতে গেলে আমাকে না হুমকি দিয়ে আপনার এখন যাওয়া উচিত। কোথায় যাওয়া উচিত? জমের বাড়ি। বলিয়া বিরক্তির সহিত নবজলধর সেদিনকার খবরের কাগজখানা টানিয়া লইল। পশুপতি একটুখানি চুপ করিয়া থাকিয়া কহিল, আপনি যে যা তা বলতে আরম্ভ করলেন, আপনি একটু হুঁশ করে এবং ভদ্রভাবে কথা বলবেন। যথেষ্ট ভদ্রভাবেই এতক্ষণ কথা কয়েছি, কিন্তু ক্রমাগত আপনার রুক্ষ মেজাজ দেখে আর অভদ্র কথা শুনে ভদ্রতাকে আর রাখতে পারা যাচ্ছে না। রাগটাকে একটু কম করে ফেলুন। পশুপতি ভিতর ভিতর রাগে ফুলিতে লাগিল। কিছুক্ষণ পর্যন্ত ভদ্র বা অভদ্র কোনো কথাই তাহার মুখ দিয়া বাহির হইল না। পশুপতির বয়স বর্তমানে ৩৮। ৩২ বছর বয়স পর্যন্ত সে বিবাহ করে নাই এবং স্থির করিয়াছিল ভবিষ্যতেও করিবে না। কিন্তু আজ ৬ বৎসর হইল যাহা সে ইতিপূর্বে স্থির করিয়াছিল তাহার বিরুদ্ধে অস্থির হইয়া পড়িল এবং মনে মনে দ্বিতীয়বারের জন্য স্থির করিল যে বিবাহ করিবে বটে, তবে যেখানে সেখানে যা তা মেয়েকে বিবাহ করা হইবে না। ভালো জ্যোতিষীর কাছে দুজনে ঠিকুজি দেখাইয়া এবং মিলাইয়া যেখানে রাজ্যটক হইবে সেইখানেই শুভকার্য সম্পন্ন করিবে, অন্যত্র নহে। তারপর শ্রীমতী পারুলবালার সহিত তাহার ঠিকুজির বিচারে রাজ্যটক যোগ দৃষ্ট হইল এবং উভয়ের বিবাহ হইয়া গেল। ৬ বৎসর পূর্বে যিনি এই জোটক বিচার করিয়া দিয়াছিলেন তিনি নবজলধরের পিতা, বছর ২-৩ হইল স্বর্গগত হইয়াছেন। আজ ৬ বৎসর পরে তাহার গণনা যে ভুল এবং বিপরীত ফলদায়ক হইয়াছে ও হইতেছে তাহাই জানাইবার জন্য অতিমাত্রায় বিরক্ত চিত্তে দ্বিতীয়বার পশুপতি কামরূপ জ্যোতিষালয়ে আসিয়াছিল। নবজলধর কহিল, আপনার ঠিকুজিখানা নিশ্চয়ই ঠিক ছিল না, হয়তো জন্মলগ্নটা লেখার মধ্যে ভুল ছিল, নচেত আমার বাবার গণনায় কখনো ভুল হয় না। আপনি যেরকম মার করে এলেন। চোখ দুইটা ঘুরাইয়া পশুপতি কহিল, মার করে আসবার অপরাধটা কি বলুন? 4টি করে টাকা নিয়ে গণনা করে বললেন যে রাজ্যটক। তা এমনি চমৎকার রাজ্যটক যে বিয়ে হয়েছে আজ 6 বছর, আর এই 6 বছর ধরেই জ্বলে পুড়ে মরতে হচ্ছে। বিশেষ একটু বিরক্ত হইয়া নবজলধর কহিল, দেখুন, তাই যদি হয় তার জন্য দায়ী তো আর আমি নই। আপনার ব্যাপার দেখে কথামালার সেই ব্যাঘ্র ও মেষ শাবকের গল্প মনে পড়ছে। সকালবেলায় আপনি এখানে চেঁচামেচি করবেন না বলে দিচ্ছি। আপনার কি মাথা খারাপ নাকি? মুখখানাকে বিকৃত করিয়া পশুপতি এক প্রকার অদ্ভুত কণ্ঠে বলিল, মাথা খারাপ আমার নয়, মাথা খারাপ আপনার। ক্রমে ব্যাপারটা বেশ পাকিয়া উঠিল। পশুপতি ক্ষিপ্তের মতো চিৎকার করিয়া উঠিল। নবজলধর তাহাকে ঠেলিয়া ঘর হইতে রাস্তায় বাহির করিয়া দিল। ইতিমধ্যেই 2-1 লোক রাস্তায় দাঁড়াইয়া গিয়াছিল। এক্ষণে রীতিমতো ভিড় জমিয়া গেল।
সেই ভিড়ের মধ্য হইতে একটি সদাশয় প্রশান্ত বদন ভদ্রলোক আগাইয়া আসিয়া পশুপতির হাত ধরিয়া সরাইয়া লইয়া গেলেন। তাহার গৌরবর্ণ বদনমণ্ডল সুদীর্ঘ কেশরাজীব এবং শ্বশ্রুতে সমাচ্ছন্ন, চক্ষুর্দ্বয় আয়ত এবং উজ্জ্বল। প্রীতিপূর্ণ মধুর কণ্ঠে তিনি পশুপতিকে বলিলেন, মানুষের ওপর মানুষের রাগ করতে আছে কি? আপনি আমার সঙ্গে আসুন, এ স্থানে আর থাকবেন না। পশুপতি মন্ত্রমুগ্ধবৎ তাহার সঙ্গে চলিল। যাইতে যাইতে জিজ্ঞাসা করিল, আপনার নাম? নাম একটা চিরকালের আছে বটে, আপনি আমায় সত্যসাধু বলে ডাকবেন, সকলে ওই নামেই ডাকে। বাগবাজার, ৩ নম্বর হরমোহন লেন। কিন্তু নম্বরের প্লেটখানা ভালো করিয়া দেখিলে দেখা যাইবে যে ৩-এর পর একটা অস্পষ্ট ৬ আছে, যাহা হঠাৎ নজরে পড়ে না। সুতরাং ইহা ৩৬ নম্বর হরমোহন লেন। সুতরাং উহা পশুপতিরই বাড়ি। বাড়িখানা খুবই ছোট, ভিতরে মাত্র ১.৫খানা শয়নঘর, অর্থাৎ একখানা একটু বড় আর একখানা একেবারেই ছোট। একরত্তি একটু ফালি রোয়াক, তারই এক প্রান্তে একটা দেয়াল তুলিয়া রান্নাঘর করা হইয়াছে। ওদিকে সংকীর্ণ একটুখানি জায়গায় পায়খানা ও জলের কল চৌবাচ্চা। কিন্তু পারিবারিক আবরুকে বজায় রাখিতে পথের উপর একটা ছোট বৈঠকখানা ঘরও ছিল এবং তাহাতে ছোট একখানা তক্তপোষ পাতা ছিল। সেই তক্তাপোষের উপর মুখোমুখি বসিয়া পশুপতি ও সত্যসাধু। সত্যসাধুর ডান হাতে পেন্সিল, বাঁ হাতে একখণ্ড কাগজ, আর সম্মুখে একখানা পাতা খোলা পঞ্জিকা। তিনি বারবার পঞ্জিকা দেখিয়া এবং কাগজখানার উপর পেন্সিল দিয়া আঁকযোগ এবং হিসাব করিয়া কহিলেন, বড়ই খারাপ যোগাযোগ, অশান্তি তো হবারই কথা। তবে একটা সুবিধে এই যে শনি আর মঙ্গলকে ঠান্ডা করা যেতে পারবে। পশুপতির মুখখানা বিমর্ষ হইয়া গেল। কহিল, যোগাযোগ খুবই খারাপ তাহলে? কাগজখানার উপর দৃষ্টি বুলাইতে বুলাইতে সত্যসাধু কহিলেন, হ্যাঁ, খুবই খারাপ। দুজনেরই পবর্গ হয়ে ভারী খারাপ হয়েছে। কিসের পবর্গ বলছেন? এই ক চ ট ত প মুগ্ধবোধং ব্যাকরণম পরোপকৃতয়ে ময়া। পশুপতি হাঁ করিয়া সত্যসাধুর মুখের দিকে চাহিয়া রহিল। পেশাদার গণৎকারদের কাছে আর যাবেন না, ওরা এসব বিষয়ে কী বা জানবে আর কী বা বলবে। এসব দৈব ব্যাপার, দেবতার সাধক ছাড়া এসবের সাধনা আর কারো দ্বারা হবে না। সেদিন আপনাকে দেখেই আপনার ওপর কেমন একটা ভালোবাসা পড়ল, তাই। পশুপতি অসহিষ্ণু হইয়া উঠিল, বলিল, পবর্গ কি বলছিলেন? আপনাদের নামের ব্যাপারে। পশুপতি আর পারুল দুই হলো গিয়ে পবর্গ, এবং শুধুই পবর্গ নয়, পবর্গের আদ্যক্ষর। পবর্গ হলে বুঝি? হলে কিছুই শান্তি হবে না, অপবর্গ হওয়া চাই। অপবর্গ? অপবর্গ মানে? তাকের ওপর ওটা অভিধান না? খুলে মানেটা দেখুন দেখি। পশুপতি অভিধানখানা খুলিয়া দেখিল। কহিল, মুক্তি মোক্ষ সিদ্ধিলাভ। তবেই বুঝুন, অপবর্গ না হলে সংসারে সিদ্ধিলাভ হবে কোত্থেকে? পবর্গ বলেই তো যত অসিদ্ধি আর অশান্তি। এসব কথা জ্যোতিষীরা কোত্থেকে জানবেন? যাক, এর উপায় আছে। আমার না হয় একটু খাটুনি হবে, আপনার মঙ্গলের জন্যে আমি তা করে দেব, আপনি কিছু ভাববেন না। পশুপতির নিরাশ হৃদয়ে আশার সঞ্চার হইল। উৎফুল্লভাবে কহিল, আমার তাহলে অপামার্গ? অপামার্গ নয়, অপবর্গ। আগে হ্যাঁ, আমার তাহলে অপবর্গ হতে পারবে তো? হইয়ে দিতে হবে। সাধনার দ্বারা কি না হয়। গীতায় স্বয়ং ভগবান অর্জুনকে বলছেন, অষ্টকুলাচল সপ্ত সমুদ্রা ব্রহ্ম পুরন্দর দীনকর রুদ্রা। অর্থাৎ
আমাকে অর্চনার দ্বারা প্রীত করলে আমি ভক্ত সাধকের জন্য সপ্ত সমুদ্রের জলও শোষণ করতে প্রস্তুত। প্রায় ঘণ্টাখানেক ধরিয়া উভয়ের মধ্যে কথাবার্তা চলিল। তাহার পর সত্যসাধু উঠিয়া দাঁড়াইলেন, কহিলেন, কিছু ভাববেন না, সব আমি ঠিক করে দিচ্ছি। সংসারে শান্তি এনে দেবই, ঝগড়াঝাটি সব বন্ধ হয়ে যাবে। মা লক্ষ্মী আমার আপনার পায়ের তলায় পড়ে থাকবেন। বলিয়া সেদিনেরই মতো মধুর হাসি হাসিলেন। পশুপতি উঠিয়া দাঁড়াইয়া কহিল, চিরকাল যাতে পায়ের তলায় পড়ে থাকে সেইটে দয়া করে করবেন। 150 টাকা যা খরচার জন্যে দিলুম, যদি আরও 2-10 টাকা বেশি খরচ হয় তো তাও আমি। রাস্তায় নামিয়া পড়িয়া সত্যসাধু কহিলেন, সম্ভবত ওইতেই হয়ে যাবে। হোমের 250 খাঁটি গাওয়া ঘি কিনতেই হয়তো 25 টাকা যাবে এখন। আচ্ছা, যদি এতে না কুলোয় তো আবার কিছু নিয়ে গেলেই হবে। জিনিসপত্রের দাম যে আগুন, নইলে 20 টাকাতেই অষ্টোত্তরী ক্রিয়ার সব কিছুই হয়ে যেত আগে। কালই তাহলে বর্ধমান যাচ্ছেন তো? আগে হ্যাঁ, কাল সেখানে জমিটা রেজিস্ট্রি হবে, আর রেজিস্ট্রি হলেই আমি প্রায় 100-5 টাকা দালালি পাব। নমস্কার। সত্যসাধু চলিতে চলিতে ট্যাঁকের কষি টিপিয়া দেখিলেন যে 150 টাকার নোটের তারাটা ঠিকমতো আছে কিনা। এটিও 36 নম্বর বাড়ি, তবে হরমোহন লেন নয়, রামতনু নন্দী রোড। বহুকালের একটা পুরাতন বাড়ির মধ্যে একখানা ইঁদো ঘর। যেমন ভাঙাচোরা ঘর তেমনই তার আসবাবপত্র। একখানা নড়বড়ে পুরানো প্যাটার্নের খাট, তাহার উপরে বিছানাও তদ্রূপ। একটা অভদ্র কাঠের আলনা, গোটা 2-4 কাঠের ও টিনের বাক্স, 3 পায়া অবশিষ্ট একখানা বেঞ্চি, একটা রংচটার টোল খাওয়া তোরঙ্গ, খান 2 জলচৌকি, চাল রাখিবার একটা বেঁটে জ্বালা, আর একটি মোটা স্ত্রী। পূর্বোক্ত 36 নম্বর হইতে এই 36 নম্বরে সত্যসাধু ফিরিয়া আসিলে মোটা স্ত্রীটি কহিল, কি হল? সত্যসাধু ট্যাঁকের পাক খুলিতে খুলিতে বলিলেন, কিছু হলো সদেরেক, তাছাড়া ভবিষ্যতের কিছু আশাও থাকলো। কাল কিন্তু তোমাকে একবার ঢুঁ মেরে আসতে হবে, ও তরফ থেকে যদি কিছু বার করতে পারো। কাল কর্তা বাড়ি থাকবেন না। একটু চা হবে? 150 টাকা উপায় করে আনলে চা একটু তো হতেই হবে। বলিয়া শৈবলিনী চায়ের কেটলিটা লইয়া বাহির হইয়া গেল। রাত 10টা বাজিয়া গিয়াছে। কিছু আগে বর্ধমান হইতে ফিরিয়া কাপড় চোপড় ছাড়িয়া পশুপতি খাইতে বসিয়াছে। ভাতে ডাল মাখিয়া এবং একগ্রাস মুখে তুলিয়া মাখা ভাতগুলো থালার একপাশে পশুপতি ঠেলিয়া রাখিল। বাটিতে যে তরকারিটা ছিল তাহাও একটু মুখে দিয়া বাটিটা ঠেলিয়া সরাইয়া রাখিল। পাথর বাটির অম্বলটা স্পর্শও করিল না, শুধু দুধ দিয়া 1 মুঠা ভাত খাইয়া উঠিয়া পড়িল এবং মুখ হাত ধুইয়া ঘরের মধ্যকার কুলুঙ্গি হইতে ছোট একটা হাঁড়ি নামাইয়া তাহা সামনে রাখিয়া বসিল। তন্মধ্যে ছিল বর্ধমানের কিছু সীতাভোগ ও মিহিদানা, পশুপতি বর্ধমান হইতে আনিয়াছে। 1টি, 2টি, 3টি, 4টি পশুপতি খাইয়া যাইতে লাগিল। 5টি, 6টি, 7টি, 8টি, 9টি। তারপর গনিয়া দেখিল হাঁড়িতে রহিল আর 7টি। সুতরাং উহা পারুলের জন্য রাখিয়া পশুপতি জল খাইয়া উঠিয়া পড়িল। কিন্তু উঠিয়াও আবার বসিল এবং আবার হাঁড়ির সরাখানা সরাইয়া 2টা মিহিদানা বেশ মোটা রকমভাবে মুখের মধ্যে ঠাসিয়া দিল। সুতরাং রহিল 5টি 16টির মধ্যে। পারুল কহিল, ভাত খেতে যদি অনিচ্ছে ছিল সেটা সোজা করে বললেই তো হতো, তাহলে আর ভাত দিতুম না। খুব গম্ভীরভাবে পশুপতি কহিল, অনিচ্ছে তো ছিলই না, বরং ইচ্ছেটাই ছিল, কিন্তু দেখলুম খাবার উপায় নেই। ডালে টক, তরকারিতে টক, আর অম্বল তো পুরোপুরিই টক। সুতরাং পশুপতি ভালোবাসিত ঝাল ও মিষ্টি, পারুল ভালোবাসিত টক ও তিক্ত। পশুপতি বলিয়া দিত তরকারিতে একটু বেশি পরিমাণে মিষ্টি দিতে, কিন্তু পারুল সে কথা শুনিত না।
ডাল তরকারিতে সে হয় তেঁতুল, না হয় টমেটো, না হয় অন্য কোনোরূপ টক মিশাইয়া রাঁধিত, এবং উচ্ছে, শুক্তো, নিমঝোল, পলতা, হেলেঞ্চা, গিমে শাক প্রভৃতির একান্তই সে ভক্ত ছিল। এই লইয়া দুজনের মধ্যে বহু কথা কাটাকাটি, বহু তর্ক, বহু কলহ, বহু মনোমালিন্য ঘটিয়া গিয়াছে, কিন্তু ফল যথা পূর্বং তথা পরং। অত্যন্ত অসন্তুষ্ট চিত্তে রাগে গড়গড় করিতে করিতে পশুপতি শয্যায় গিয়া শুইয়া পড়িল। শুইবার আগে সে ঘরের খোলা জানালাগুলো বন্ধ করিয়া দিল। খানিক পরে পারুলও খাইয়া ঘরে আসিল এবং প্রথমেই বন্ধ জানালাগুলি খুলিয়া দিল। পারুল ঠান্ডা সহ্য করিতে পারে, কিন্তু সামান্য গরম তাহার সহ্য হয় না। পশুপতির কিন্তু ঠিক বিপরীত, সে গরম সহ্য করিতে পারে, কিন্তু সামান্য ঠান্ডাতে তাহার অস্বস্তি বোধ হয়। সুতরাং জানালাগুলো খুলিয়া দেওয়াতে পশুপতি রাগে ফুলিতে লাগিল। পশুপতি পিত্তপ্রধান, একটুতেই রাগিয়া অস্থির হয় এবং সামান্য ঠান্ডাতেই তাহার সর্দি লাগে ও খক করিয়া কাশে। তাহার দেহ শীর্ণ এবং শুষ্ক। যেখানে একটা কথা বলিলেই চলে, সেখানে অনর্গল বকা তাহার স্বভাব। পারুল কপ প্রধান, তাহার চেহারা স্থূল, কথা কম বলে এবং অল্পেতে রাগে না। সে বুঝিতে পারিল যে জানালা খোলাতে পশুপতি খুবই রাগিয়াছে। তত্রাচ সে তাহা গ্রাহ্য না করিয়া এবং কোনো কথা না বলিয়া আলো নিভাইয়া দিল ও শুইয়া পড়িল। পশুপতি আবার উঠিল এবং খোলা জানালা কয়টা পুনরায় বন্ধ করিয়া দিল। পারুল বলিল, একে গরমে আধমরা হয়ে যাচ্ছি, তার উপর জানালা বন্ধ করলে একেবারেই মরে যেতে হবে। সেই জন্যই তো বন্ধ করলুম, কেননা আধমরা হয়ে থাকার চেয়ে যন্ত্রণা নেই, তার চেয়ে একেবারে মরা শতগুণে ভালো। উহ, কি মুশকিলেই পড়েছি। শিগগিরই মুশকিলের আসান যাতে হয়, তার জন্য বিশেষ চেষ্টা করছি। গড়ের মাঠে খোলা হাওয়ায় তোমার একখানা ঘর তৈরির জন্য গভর্নমেন্টের কাছে দরখাস্ত পেশ করেছি। একটুখানি বিষাক্ত হাসি হাসিয়া পারুল বলিল, বটে, তাই নাকি? তা গভর্নমেন্ট কি উত্তর দিলে? গভর্নমেন্ট উত্তর দিয়েছে, একেবারে মনুমেন্টের ওপর মুর্শিদাবাদের হাজারদুয়ারি ঘরের মতো একখানা ঘর শিগগিরই তোমার জন্য তৈরি করে দেবে। সত্য সাধু বলে একজন বড় কন্ট্রাক্টরের ওপর ঘর তৈরির ভার পড়েছে। বাহ বাহ, খুব শুভ সংবাদ। তাহলে এক কাজ করি, যে কদিন আমার হাওয়াখানা না তৈরি হয় সে কদিন ছোট ঘরখানাতে গিয়ে শুই। তুমি আবার আজ শুধু দুধ দিয়ে এক মুঠো ভাত খেয়েছো, ঠান্ডা লেগে দুধটুকু কচি বুকে আবার জমে যাবে। বলিয়া পারুল পাশের ছোট ঘরখানায় গিয়া শুইল। এ ঘরের ভিতর দিয়াই তাহার দরজা ছিল। শুইয়া শুইয়া পারুল ভাবিতে লাগিল, মহা জ্বালাতনেই পড়া গেছে। আমি যে পথে চলব ঠিক তার উল্টো পথে যাবে। যে মেয়ে লোকটি আজ দুপুরবেলা এসেছিলেন, তার নিশ্চয়ই কোনো ক্ষমতা আছে। সব ঠিক ঠিক বলে দিলেন, মায়ে ওরার আমার নামটা পর্যন্ত। চেহারাটা দেখলেই কেমন একটা ভক্তি হয়। দেখি তার দয়াতে যদি এর কোনো উপায় হয়। বলে তো গেলেন আমার মনের দুঃখ তিনি দূর করে দেবেন। কালীঘাটের কালীবাড়িতে দুটো অমাবস্যায় 21টি করে কুমারী ভোজন করাতে হবে। তিনি নিজেই সে ভার নিলেন। তার জন্য 50টা টাকা দিলুম, কিছুতেই তা নিতে চান না। শেষে জোর করে দিতে তবে তা নিলেন। খাঁটি লোক না হলে এমনটা কখনো হয় না। আজ 6 বছর পরে ভগবান এইবার যদি একটু মুখ তুলে চান, তো ওরই দয়াতে তা হবে। ও ঘরে এই সময়ে পশুপতি ভাবিতেছিল, কি মুশকিলেই পড়া গেছে, একদিনের জন্যেও শান্তি নেই। আচ্ছা রাজ্যটক গুনে দিয়েছিল রে বাবা। রাজ্যটকের ঠেলায় অস্থির। ওই সত্যসাধু যা বললেন, কথাটা খাঁটি কথা বটে। অপামার্গ হওয়ার দরকার, নইলে কিছুতেই শান্তির আশা নেই। দেখি এতদিন পরে যদি শান্তি পাই, সে তাহলে ওরই কৃপাতে পাব। পশুপতির ছোট বাড়িতে আজ বড় রকমের সাড়া পড়িয়াছে। রাশিকৃত তরিতরকারি, দই, সন্দেশ, রসগোল্লাতে ছোট ঘরখানা থই থই করিতেছে।
দালানের একধারে একটা সেরারাই রুই মাছ পড়িয়া রহিয়াছে, আর একধারে পশুপতি স্টোভ জ্বালাইয়া চা তৈরির কাজে ব্যস্ত। রান্নাঘরে পারুল দুইটা উনুন ধরাইয়া একটাতে ভাতের হাঁড়ি ও আর একটাতে মাংস চাপাইয়া দিয়াছে। পারুলের মেজ কাকা 10 বৎসর নিরুদ্দেশের পর অনেক সন্ধান করিয়া কাল পশুপতির বাড়ি আসিয়াছেন, সঙ্গে তার স্ত্রী। 10 বছর আগে পারুলের যখন বিবাহ হয় নাই, তখন সুবোধবাবু ভাইদের সঙ্গে ঝগড়া করিয়া সস্ত্রীক বাড়ি হইতে চলিয়া যান। তারপর হইতে তাহার আর কোনো খোঁজ খবর পাওয়া যায় নাই। হঠাৎ হপ্তাখানেক হইল তিনি কলিকাতায় ফিরিয়াছেন, এবং যেরূপভাবে এক কাপড়ে কপর্দক শূন্য অবস্থায় গৃহ হইতে চলিয়া গিয়াছিলেন, সেরূপভাবে ফেরেন নাই। বিলাসপুরে কন্ট্রাক্টারি কাজ করিয়া প্রায় 2 লাখ টাকার মালিক হইয়া ফিরিয়াছেন। কলিকাতায় ফিরিয়া সুবোধবাবু গৃহে যান নাই, কোনো একটা বড় হোটেলে থাকিয়া পারুলের সন্ধান করেন, এবং সন্ধান মিলিবা মাত্র তাহার বাড়িতে আসেন। পারুলকে তিনি ভয়ানক ভালোবাসিতেন। চা করিতে করিতে পশুপতি পারুলের উদ্দেশ্যে হাসিয়া বলিল, মাংসে যেন টমেটো বা কোনো রকম টক দিও না, একটু ঝাল মিষ্টি দিও। কথাটা পারুল ভালো করিয়াই শুনিল, এবং পরক্ষণেই ডিশের উপর আধখানা করিয়া কাটা যে টমেটোগুলো ছিল সেগুলো মাংসের হাঁড়িতে ঢালিয়া দিল। 2-4 দিন পরে একদিন দুপুরবেলা আহারাদির পর পারুলের কাকিমা পারুলের পিঠে হাত বুলাইতে বুলাইতে সস্নেহে কহিলেন, তোর কি চেহারা ছিল পারু, আর এখন কি হয়ে গেছিস? যখন আমরা কলকাতা ছেড়ে চলে যাই তখন তুই কি সুন্দর দেখতে ছিলি, এখন তোর আর সে রঙও নেই, সে লালিত্যও নেই। কি করে থাকবে কাকিমা, সংসারে শান্তি বলে কিছু নেই। আমি যাই এ পথে তো তোমার জামাই যাবে ও পথে। আর তাছাড়া সংসারে নিত্যি অভাব, নিত্যি টানাটানি। একটা বাঁধা ধরা চাকরি তো নেই, জমি জায়গার দালালি করে কি আর। ও বছর কি অসুখটা হলো কাকিমা, 3 মাস ধরে ঠাই ভুগি, সেই থেকেই তো শরীরটা গেল একেবারে ভেঙে। স্নেহভরা কণ্ঠে কাকিমা কহিলেন, শোন মা পারু, মাসখানেক কি মাস 2 কোনো ভালো জায়গায় গিয়ে একটু হাওয়া বদলে আয়। কতই আর খরচ লাগবে, 100-5 কি লাগুক, সে টাকা আমরা দেবক্ষণ। তুই কোথায় যেতে চাস বল? অপরাহ্নে বৈঠকখানা ঘরে ঘুম হইতে উঠিয়া চক্ষু চাহিতেই সুবোধবাবু দেখিলেন পায়ের কাছে বসিয়া পশুপতি। উঠিয়া বসিয়া কহিলেন, খুব ঘুমিয়েছি আজ, বোধহয় 1 ঘণ্টা 3 হবে। দিনের বেলা তুমি বুঝি ঘুমোও না? আমার ঘুম হয় না কাকাবাবু, দিনেও হয় না, রাতেও হয় না। মাথাটা অল্প নাড়িতে নাড়িতে সুবোধবাবু কহিলেন, তোমার স্বাস্থ্যটা মোটেই ভালো নয় বাবা। ভালো তো নয়ই কাকাবাবু, ডিসপেপসিয়া, চাপা অম্বল, দালালি কাজ করি, নাইবার খাবার একটা বাঁধা টাইম তো নেই। তা তো ঠিক, কিন্তু তা করলে তো চলবে না, শরীরটাকে সর্বাগ্রে ঠিক রাখা চাই বাবা। ও মাসে বড় অসুখটা হলো, একেবারে ব্যাসিলারি ডিসেন্ট্রি, তাইতেই দেহটাকে একেবারে কাবু করে দিলে। সমবেদনার স্বরে সুবোধবাবু কহিলেন, কাবু করে দিলে তো চলবে না বাবাজি, এক কাজ করো, 100-2-4 টাকা আমি না হয় দেবক্ষণ, পারুকে নিয়ে তুমি কোথাও দিন কতক চেঞ্জে যাও। তাহার পর মিনিটখানেক কি ভাবিয়া কহিলেন, হ্যাঁ তাই যাও, আমরা মাস 2 জন্য কেষ্টনগরে যাব, সেখানে একটু বিশেষ কাজ আছে। তোমরা এই 2 মাস কোনো ভালো জায়গায় গিয়ে থেকে এসো, যা খরচপত্তর হয় সব আমি দেবক্ষণ। সব ঠিক হইয়া গেল। অর্থাৎ শীঘ্রই কোনো বৈষয়িক ব্যাপারে সুবোধবাবুকে মাস 2 জন্য কেষ্টনগরে গিয়া থাকিতে হইবে। কেষ্টনগরে সুবোধবাবু শ্বশুর বাড়ি। সেই 2 মাস পশুপতি ও পারুল কোনো ভালো স্থানে চেঞ্জের জন্য গিয়া থাকিবে। কিন্তু সোজা ব্যাপারটায় গোল বাঁধিয়া উঠিল। পশুপতি বলিল, আমি যাব পুরী, দিব্যি সমুদ্র দেখব আর সমুদ্রের হাওয়া খাব, না গরম না ঠান্ডা, চমৎকার থাকা যাবে। এদিকে পারুল পশুপতিকে শোনাইয়া শোনাইয়া যখন তখন বলিতে লাগিল, পুরী মরে গেলেও যাব না,
শেষকালে পা পিছলে সমুদ্রের জলে ডুবে মরি আর কি। পুরী কিছুতেই যাওয়া হবে না। যাব মধুপুর, দিব্যি পাহাড় দেখব আর শালবনের হাওয়া খাবো। ওখানে এ সময় মোটেই গরম নেই, বেশ ঠান্ডা, চমৎকার থাকা যাবে। দিন দুচার পরে কাকিমা পারুলকে জিজ্ঞাসা করিলেন, কোথায় যাওয়া তোরা ঠিক করলি মা? মধুপুর যাব কাকিমা। সুবোধবাবু পশুপতিকে জিজ্ঞাসা করিলেন, বাবাজি, কোথায় যাবে কিছু ঠিক করলে কি? করেছি কাকাবাবু, পুরী। মধুপুর ছাড়া আমি আর কোথাও যাব না। তার মানে? অদ্ভুত গোছের বাঁকা মুখভঙ্গিতে প্রশ্ন করিয়া পশুপতি পারুলের মুখের দিকে একদৃষ্টে তাকাইয়া রহিল। পারুলও মুখখানা ভীমরুলের মতো করিয়া জবাব দিল, তার মানে পুরী টুরি জমের বাড়ি আমি যাব না, আমি মধুপুর যাব। একটা তীব্র উপহাসের ভাবে পশুপতি কহিল, মধুপুরে বুঝি তোমার মধু আছে, তাই খেতে যাবে সেখানে? হ্যাঁ, তাই তো যাব। মধুটা আমার পেটে খুব সয়। পুরি লুচি সয় না, অম্বল হয়, চোঁয়া ঢেকুর ওঠে। কটমট করিয়া পারুলের মুখের পানে খানিকক্ষণ চাহিয়া থাকিবার পর পশুপতি অস্বাভাবিক উচ্চকণ্ঠে কহিল, মধুপুরী যাবে? হ্যাঁ, যাব। পুরী যাবে না? না, যাব না। সহসা পশুপতির চিৎকারে ঘরের কড়িকাঠ ভাঙিয়া পড়িবার উপক্রম হইল। আলবাত যেতে হবে। বাতাসের ঘন চাপে কড়ি ভিতর ভিতর ভাঙিলেও পড়িয়া যাইতে পারিল না। নিজেরই কম্পনে পশুপতি ঘর হইতে ছিটকাইয়া বাহিরে গিয়া পড়িল। হুঙ্কার দিয়া বলিল, তোমার ঘাড় যাবে। নিস্তব্ধ ঘরের বাতাসটুকুর মধ্যে এ করিয়া প্রতিধ্বনি ঘুরিয়া বেড়াইতে লাগিল। কাকা কাকি আজ দুপুরবেলা বাড়ি ছিলেন না, কি একটা দরকারে কোথায় গিয়েছিলেন। বৈকালে বাসায় ফিরিয়া দেখিলেন ঘরের মেঝের উপর পারুল আঁচলখানা বিছাইয়া শুইয়া আছে। পশুপতি ঘরে নাই। ঘরের দ্রব্যাদি ইতস্তত ছড়ানো। পানির ডাবর আর তার ছোট বাটিগুলা ছত্রাকারে মেঝের চারিদিকে গড়াগড়ি যাইতেছে। রোয়াকের দড়িতে পারুলের নতুন শাড়িখানা দুফালি হইয়া অর্ধেকটা তার ধুলায় লুটাইতেছে। কয়দিন এ বাড়িতে বাস করিয়াই তাহারা পারুল ও পশুপতির হাবভাব অনেকটা জানিতে পারিয়াছিলেন। সুতরাং বুঝিলেন উভয়ের মধ্যে ঝগড়া হইয়াছে। সন্ধ্যার পর ছোট ঘরখানার মধ্যে বসিয়া সুবোধবাবু ও তার স্ত্রী মৃদু কণ্ঠে ইহাদের সম্বন্ধে আলাপ আলোচনা করিতেছিলেন। পারুলের কাকিমা কহিলেন, দুজনে একেবারেই মিল নেই। আমার মনে হয় শুভ দৃষ্টির সময় কেউ কোনো দোষ করেছে, নিশ্চয়ই, নইলে এরম কখনো হয় না। সুবোধবাবু কহিলেন, তোমাদের ওইসব কুসংস্কার। আসল কথা কি জানো? টাকা পয়সা। সংসারে অভাব অনটন থাকলেই ঝগড়াঝাটি লেগেই থাকে। কোথায় 500 টাকার দালালি পাবার কথা ছিল, তারা 200 টাকা দিয়ে 300 টাকা ওকে ফাঁকি দিলে, সুতরাং ওর মাথা গরম হয়েই আছে। তারপর সময়ে নাওয়া নেই, খাওয়া নেই, মেজাজ তিরিক্ষে হয়েই আছে। মাসে মাসে একটা বাঁধা আয় হোক দেখি, কেমন আর ঝগড়াঝুটি হয়। তা হলেও আমার মনে হয় বিয়ের সময় কোনো খারাপ লোক কোনো দোষ করেছে। তারপর হাসিতে হাসিতে বলিলেন, ওরা না হয় নতুন করে আর একবার মালা বদল করুক। হাসিতে হাসিতে সুবোধবাবু বলিলেন, তার মানে শুভদৃষ্টির দ্বিতীয় সংস্করণ? কে রে, পারু নাকি? ভেজানো দরজার ওধারে কার পায়ের শব্দ হইল, কিন্তু পারুল নহে। পারুল রান্নাঘরে কাকাবাবুর জন্য হালুয়া ও চা তৈরি করিতেছিলেন, আর ভাবিতেছিলেন যে সেই মেয়ে লোকটি জলজান্ত ফাঁকি দিয়া তাহার কাছ হইতে 50টি টাকা লইয়া গিয়াছে। উহ, কি সাংঘাতিক! মেয়ে লোকও এরকম জোচ্চোর হয়? পায়ের শব্দ পশুপতির। পশুপতি অন্ধকারে দালানে দাঁড়াইয়া খুড়শ্বশুর ও খুড়শাশুড়ির কথাগুলি শুনিতেছিল। সুবোধবাবুর গলার আওয়াজ পাইয়া টিপি টিপি চলিয়া আসিয়া বৈঠকখানা ঘরে প্রবেশ করিল এবং চৌকিখানার উপর শুইয়া পড়িয়া ভাবিতে লাগিল, সত্য সাধুটা মনে হচ্ছে একটা পাকা চোর। অপমার্গ টপমার্গ কিছুই করে দিলে না, অথচ ফাঁকি দিয়ে কতগুলো টাকা বেমালুম নিয়ে গেল। উহ!
দিন কতক পরে সুবোধবাবুর কেষ্টনগর যাওয়া হয় নাই। হঠাৎ বউবাজারের দিকে একখানা বাড়ি বিক্রয় সংবাদ পাইয়া কয়দিন তিনি তাহারই পিছনে ব্যস্ত ছিলেন। সেই বাড়িখানা তিনি 13,000 টাকায় কিনিয়া লইলেন, কিন্তু নিজের নামে বা স্ত্রীর নামে কিনেন নাই। দলিল রেজিস্ট্রি হইয়াছে পশুপতি ও পারুলের নামে। সন্ধ্যার পর তিনি ও তার স্ত্রী বড় ঘরখানার মধ্যে বসিয়াছিলেন। সামনে একটু তফাতে বসিয়াছিল পশুপতি, আর কাকিমার গা ঘেঁষিয়া ঘোমটা দিয়া বসিয়াছিল পারুল। বাড়ির দলিলখানা সুবোধবাবু পারুলের হাতে দিয়া কহিলেন, তোর বিয়েতে তোদের আমি কিছু যৌতুক দিতে পারিনি, সেটা আজ দিলুম। বাড়িখানা এখন মাসে 115 টাকা ভাড়া আদায় হয়। একটু ভালো করে মেরামত করলে 100 হতে পারে, এবং হিসাব করে চললে তাইতেই তোদের দুজনের সংসার বেশ একরকম চলে যেতে পারবে। পশুপতি পুলকের আতিশয্যে দাঁড়াইয়া উঠিল এবং ঢিপ ঢিপ করিয়া সুবোধবাবু ও কাকিমার পায়ে প্রণাম করিল। পারুলও সেইখানে বসিয়া উভয়ের উদ্দেশ্যে প্রণাম করিল। কাকিমা কহিলেন, কিন্তু বাবা, একটা কথা বলে রাখি। পারু, তোকেও বলছি মা, এরপর তোদের দুজনের মধ্যে যদি কখনো ঝগড়াঝাটি হয়, তাহলে যে আগে ঝগড়া করবে বাড়ির ওপর তার আর কোনো দাবি থাকবে না। এ কথাটা তোমরা দুজনে মনে করে রাখবে। সুবোধবাবু কহিলেন, দলিলের মধ্যে এ কথাটা খুব ভালো করেই লেখা আছে, তোমরা পড়ে দেখো। আর পরশু আমরা কেষ্টনগর যাব, তোমরাও 2 মাস একটু ঘুরে এসো। মধুপুরেই যাও, এ সময়টা মধুপুর খুবই ভালো। কি বলো পশুপতি? পশুপতি কহিল, আগে মধুপুরেই তো যাব। কি সুন্দর জায়গা, চারদিকে ছোট ছোট পাহাড়, আর তার গা ঘেঁষে ছোট ছোট পাহাড়ি ঝর্ণা যেন বুক ভরা রূপোর দানা নিয়ে স্থির হয়ে রয়েছে। শালবনের হাওয়া একবার গায়ে লাগলে। কথাটা শেষ হবার আগেই পারুলের দিকে চাহিয়া সুবোধবাবু কহিলেন, পুরী যাবার ইচ্ছে হয় তাও যেতে পারো। কোথা যেতে চাস বল পারু? পুরীও খুব ভালো জায়গা, তাই যাবি নাকি? হ্যাঁ কাকাবাবু, যাব। কেমন সমুদ্র দেখব, সমুদ্রের ধারে বেড়াবো, সূর্যোদয় দেখব, চমৎকার জায়গা। সুবোধবাবুর মুখে একটা গোপন হাসি রেখা ফুটিয়া সরিয়া গেল, তাহা কাহারও লক্ষ্যে আসিল না। পুরী, অপরাহ্নের সমুদ্র সৈকত, তাহারই কোনো জনশূন্য অংশে পাশাপাশি বসিয়া পশুপতি ও পারুল। পশুপতি কহিল, আমার দিকে চাও, ভালো করে চাও। পারুলের পুলক ভরা 2 চোখের দৃষ্টি পশুপতির মুখের উপর আসিয়া স্থির হইল। সেই অবসরে পশুপতি তাহার পকেট হইতে এক ছড়া ফুলের মালা বাহির করিল এবং পারুলের গলায় পরাইয়া দিতে দিতে হাসিয়া কহিল, কাকিমার আদেশ এবং ইচ্ছা, অর্থাৎ 2য় সংস্করণ শুভ দৃষ্টি আর মালা বদল। পারুলও হাসিতে হাসিতে নিজের গলা থেকে মালা ছড়াটা খুলিয়া তাহা পশুপতির গলায় পরাইয়া দিল। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।